বর্ধমানে দামোদরপুরে নতুন চাকরি নিয়ে আমি থাকার জন্য একটি ভাড়া বাসা খুঁজছিলাম, কিন্তু ব্যাচেলার বলে আমি কোথাও বাসা ভাড়া পাচ্ছিলাম না। কারণ শহরে বেশিরভাগ বাড়িওয়ালারই ব্যাচেলারদের ভাড়া দিতে চায় না। এটা নতুন কোনো সমস্যা না, তারপরেও আমি থাকার জন্য একটি বাসা খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ আমি একটা বাড়ির সামনে দেখলাম বাসা ভাড়া দেওয়া হবে। তারপর আমি সেই বাসায় নক করলাম বাসা ভাড়া নেওয়ার জন্য। তারপর আমি দেখতে পেলাম দরজা খুলে একটি মধ্যবয়স্ক মহিলা আমার সাথে কথা বলতে এসেছেন। আমি ওই মহিলাটিকে নমস্কার দিয়ে বললাম, ম্যাডাম, আমি একটি বাসা খুঁজছি ভাড়া নেওয়ার জন্য, এ ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাই। তারপর ওই ম্যাডাম আমাকে বলল, তুমি কি বিবাহিত? আমি বললাম, না ম্যাডাম, আমি ব্যাচেলার। তখন ওই ম্যাডাম বলল, না, আমরা কোনো ব্যাচেলারকে বাসা ভাড়া দেই না। আমি বললাম, ম্যাডাম, অনেক জায়গায় বাসা খুঁজলাম কিন্তু কোথাও বাসা ভাড়া খুঁজে পাচ্ছি না। আপনাদের বিল্ডিংয়ের উপরের তলায় আমাকে ছোট্ট একটা রুম দেন, আমি কথা দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর আমার কথা শুনে ম্যাডাম কি যেন ভাবলেন, ভেবে আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে উপরের একটা ছোট্ট রুম ভাড়া দেয়া হবে, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি বললাম, কি শর্ত ম্যাডাম? তখন ম্যাডাম এমন একটি শর্ত দিলেন যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কারণ বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম অরিন্দম। আমি বর্ধমানের একজন ছেলে, বয়স 24-এর কোঠায়। জীবনটাকে সবেমাত্র নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। পেশায় আমি একজন সুপারভাইজার। নতুন চাকরি নিয়ে এসেছি বর্ধমানের দামোদরপুর শহরে। ব্যাচেলার জীবন, একাকিত্ব আর নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার এক অদ্ভুত লড়াইয়ের মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছিল। বিয়ে করার কথা ভাবলেও মনের মতো কাউকে খুঁজে পাওয়া তো আর সহজ কথা নয়। তাই আপাতত একাই চলছি, ভবিষ্যতের হাতে বাকিটা ছেড়ে দিয়ে। আমার নতুন জীবন শুরু হয়েছিল একটা ছাদের ঘর দিয়ে। কোম্পানির মেসে দম বন্ধ করা পরিবেশ আমার একদমই পছন্দ হয়নি, তাই একটু খোলামেলা শান্ত একটা বাসার খোঁজে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু এই শহরে ব্যাচেলারদের জন্য ভালোবাসা পাওয়া যে কতটা কঠিন তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছি। অনেক খোঁজাখুঁজির পর শহরের এক প্রান্তে একটা 3তলা বাড়ির ছাদে এক কামরার একটা ঘর পেলাম, সাথে ছোট একটা রান্নাঘর আর একটা টয়লেট। আমার একার জন্য একেবারে পারফেক্ট। বাড়িওয়ালা এবং বাড়িওয়ালিকে দেখেও বেশ ভালো মানুষ বলেই মনে হলো। খুব বেশি কিছু না ভেবেই আমি অ্যাডভান্স দিয়ে নতুন ঠিকানায় উঠে পড়লাম। ছাদের ঘরটা আমার বেশ পছন্দ হয়েছিল। একপাশে বড় একটা ফাঁকা ছাদ, যেখানে দাঁড়ালে পুরো এলাকাটা দেখা যায়। ভোরের সূর্য ওঠা থেকে শুরু করে রাতের তারা ভরা আকাশ, সবকিছুই এখান থেকে উপভোগ করা যেত। প্রথম প্রথম একাকিত্ব ঘিরে ধরলেও ধীরে ধীরে আমি এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম। সারাদিন কোম্পানির ব্যস্ততা শেষে সন্ধ্যায় যখন ঘরে ফিরতাম, ছাদের শীতল বাতাস আমার সব ক্লান্তি দূর করে দিত। এইভাবেই প্রায় একটা বছর কেটে গেল। বাড়িওয়ালি পদ্মাবতী দেবী, যাকে আমি আন্টি বলে ডাকতাম, তার সাথে আমার সম্পর্কটা কেবল বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল, কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী হলো না। এক বর্ষার রাতে আমার জীবনের মোড় ঘুরে যাওয়ার সূচনা হলো। সেদিন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। রাত তখন প্রায় 11টা। আমি সবেমাত্র রাতের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার দরজায় কেউ নক করলো। এত রাতে আমার কাছে তো কেউ আসার কথা নয়। আমি কিছুটা অবাক হলাম, আবার কিছুটা ভয়ও পেলাম। মনে মনে ভাবছিলাম, এই দুর্যোগের রাতে কে হতে পারে। আমি সাবধানে দরজাটা খুলতেই দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছেন পদ্মাবতী আন্টি। আন্টিকে দেখে আমি আরও বেশি অবাক হলাম। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। আমি কিছু বলার আগেই তিনি বললেন, বাবা অরিন্দম, একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। আমি কিছুটা সহজ হয়ে বললাম, আন্টি, আপনি এত রাতে? সব ঠিক আছে তো? কি সমস্যা আমায় বলুন, আমি যদি কোনো সাহায্য করতে পারি। আমার কথা শুনে আন্টি যেন একটু ভরসা পেলেন। তার সেই রাতের চাহনিটা ছিল ভীষণ অদ্ভুত, যা আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। আন্টি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, তুমি তো জানো আমার আঙ্কেল বিদেশে থাকেন। বাড়িতে আমি আর আমার মেয়ে ময়ূরী ছাড়া আর কেউ নেই। আমি বললাম, হ্যাঁ আন্টি, তা তো জানি, কিন্তু হয়েছেটা কি? তিনি বলতে শুরু করলেন, হঠাৎ করে ময়ূরীর শরীরটা খুব খারাপ করেছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই ঝড় বৃষ্টির রাতে আমি একা একটা মেয়েকে নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।
পরিচিত ডাক্তাররাও এত রাতে ফোন ধরছে না। বাবা, তুমি যদি আমাকে একটু সাহায্য করতে, ফার্মেসি থেকে জ্বরের কয়েকটা ওষুধ এনে দিতে, খুব উপকার হতো। আন্টির মেয়ের অসুস্থতার কথা শুনে আমার মনের সব দ্বিধা দূর হয়ে গেল। আমি বললাম, এ আর এমন কি ব্যাপার আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। তার অসহায় মুখটা দেখে আমার খুব মায়া হলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছাতাটা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম ওষুধের দোকানের খোঁজে। সেই রাতে আমি ভিজে একাকার হয়ে যখন ওষুধ নিয়ে ফিরলাম, আন্টির চোখে যে কৃতজ্ঞতা দেখেছিলাম তা আমি কোনোদিন ভুলব না। এই সামান্য একটা ঘটনা যে আমাদের সম্পর্কটাকে একটা নতুন দিকে নিয়ে যাবে, তা আমি সেদিন কল্পনাও করতে পারিনি। সেই রাতের পর থেকে পদ্মাবতী আন্টির সাথে আমার সম্পর্কটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেল। তিনি আমাকে প্রায়ই এটা সেটা রান্না করে পাঠাতেন। আমি অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে এসে খোঁজ নিতেন কোনো অসুবিধা হচ্ছে কিনা। তার এই আচরণে আমি মুগ্ধ হয়েছিলাম। মা বাবা পরিবার ছেলে এত দূরে এসে একজনের কাছ থেকে এমন মাতৃস্নেহ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আমিও তাকে নিজের মায়ের মতোই সম্মান করতাম। কিন্তু আমি জানতাম না এই স্নেহের আড়ালে আমার জন্য এক গভীর রহস্য অপেক্ষা করছে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে আমি আন্টির আচরণের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করতে শুরু করি। তার কিছু কিছু কথা, কিছু কিছু চাহনি আমার কাছে ভীষণ রহস্যময় মনে হতে লাগলো। আমার মনে হতে লাগলো তিনি হয়তো আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন বা আমাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন যা আমি ধরতে পারছি না। এভাবেই আমার শান্ত জীবনে এক অজানা রহস্যের মেঘ ঘনিয়ে আসতে শুরু করলো। আন্টির মেয়ের অসুস্থতার ঘটনার পর থেকে আমাদের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গিয়েছিল। তিনি এখন আর কেবল আমার বাড়িওয়ালি ছিলেন না, তার চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিলেন। প্রায় প্রতিদিনই তিনি আমার জন্য কিছু না কিছু খাবার তৈরি করে পাঠাতেন। আমি অফিস থেকে ফিরলে মাঝে মাঝে দরজায় এসে দাঁড়িয়ে থাকতেন, জিজ্ঞেস করতেন দিন কেমন কাটত। প্রথম দিকে এই যত্নটা আমার খুব ভালো লাগতো। পরিবার ছেড়ে দূরে থাকার কষ্টটা অনেকটাই লাঘ হয়েছিল তার মাতৃস্নেহে। আমিও তার সব কথায় সায় দিতাম, তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করতাম। একদিন রাতে আমি ল্যাপটপে অফিসের কাজ করছিলাম, তখন দরজায় মৃদু টোকার শব্দ হলো। দরজা খুলে দেখি আন্টি দাঁড়িয়ে আছেন, হাতে গরম দুধের গ্লাস। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, আন্টি আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আমি তো ঠিকই ছিলাম। তিনি মৃদু হেসে বললেন, সারাদিন এত খাটো, শরীরটার তো যত্ন নিতে হবে। আমার ছেলেটা কাছে থাকলে তো আমি এভাবেই দেখতাম। তুমিও তো আমার ছেলের মতোই। তার এই কথায় আমার মনটা ভরে গেল। আমি সন্তোষের সাথে দুধের গ্লাসটা নিয়ে তাকে ধন্যবাদ জানালাম। এভাবেই দিন কাটছিল। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম আন্টির এই যত্ন নেওয়ার মধ্যে এমন কিছু আছে যা স্বাভাবিক নয়। তিনি মাঝে মাঝে এমন সব প্রশ্ন করতেন যা আমাকে অবাক করে দিত। যেমন আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি কেমন জীবনসঙ্গী পছন্দ করি, আমার পরিবারের কে কেমন। প্রথম দিকে আমি এগুলোকে সাধারণ কৌতূহল হিসেবেই দেখতাম, কিন্তু যখন এই প্রশ্নগুলো প্রায় হতে লাগলো তখন আমার মনে খটকা লাগলো। তার প্রশ্ন করার ধরনটাও ছিল অদ্ভুত, যেন তিনি আমার মনের ভেতরটা জানার চেষ্টা করছেন। একদিন রাতে, তখন প্রায় 10টা বাজে, আন্টি আবার আমার দরজায় নক করলেন। আমি দরজা খুলতেই তিনি বললেন, বাবা ঘুমিয়ে পড়েছিলে, তোমার সাথে কিছু কথা ছিল। আমি অবাক হয়ে বললাম, না আন্টি ঠিক আছে, ভেতরে আসুন। তিনি আমার ঘরে এসে বসলেন এবং চারদিকে এমনভাবে তাকাতে লাগলেন যেন আমার ঘরটা তিনি প্রথমবার দেখছেন। তার চাহনিতে ছিল এক গভীর রহস্য। আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আন্টি? সব ঠিক আছে তো? তিনি আমার দিকে সরাসরি তাকিয়ে বললেন, অরিন্দম তুমি তো জানো তোমার আঙ্কেল দেশে থাকেন না। এই বড় বাড়িটাতে আমি আর আমার মেয়েটা থাকি। মাঝে মাঝে খুব একা লাগে। এই কথাটার মধ্যে এমন একটা সুর ছিল যা আমার মনের ভেতরটা অস্থির করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না তিনি ঠিক কি বলতে চাইছেন। তার কথার আসল উদ্দেশ্যটা আমার কাছে ধোঁয়া আসার মতো মনে হচ্ছিল। আমি কেবল মাথা নেড়ে তার কথায় সায় দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। তিনি আরো বলতে লাগলেন, তোমার মতো একটা ভালো ছেলে পাশে থাকলে অনেক ভরসা পাওয়া যায়।
এই কথা শোনার পর আমার মনের মধ্যে সন্দেহের বীজ রোপিত হলো। আমার মনে হতে লাগলো আন্টির এই অতিরিক্ত যত্ন এবং রাতের বেলা আমার ঘরে এসে এমন ব্যক্তিগত কথা বলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি তাকে অসম্মান করে কিছু বলতেও পারছিলাম না। সেদিন রাতে তিনি চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ ঘুমাতে পারিনি। আমার মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আন্টির স্বর্ণ মুখটার আড়ালে কি অন্য কোনো চেহারা লুকিয়ে আছে? তার এই রহস্যময় আচরণের কারণ কি? আমি কি ভুল ভাবছি, নাকি সত্যিই কোনো বিপদ আমার দিকে এগিয়ে আসছে? এই প্রশ্নগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। আমার ছাদের ঘর, যা এতদিন আমার কাছে শান্তির আশ্রয় ছিল, তা হঠাৎ করেই এক রহস্যময় কারাগারে পরিণত হলো। সেই রাত থেকে আমি আন্টির সাথে একটু দূরত্ব বজায় রেখে চলতে শুরু করলাম। আমি চেষ্টা করতাম যাতে তার সাথে আমার কম দেখা হয়, কিন্তু আমি যতটাই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, তিনি যেন ততটাই আমার কাছাকাছি আসার নতুন নতুন উপায় খুঁজে বের করতেন। তার এই আচরণ আমার ভয় এবং সন্দেহকে আরো বাড়িয়ে তুলছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর রহস্যের জালে জড়িয়ে পড়ছি, যেখান থেকে বের হওয়ার পথ আমার জানা নেই। আন্টির সেই রাতের রহস্যময় আচরণের পর আমার মনের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আমি তাকে এড়িয়ে চলার জন্য নানা কৌশল অবলম্বন করতে শুরু করলাম। সকালে তিনি ঘুম থেকে ওঠার আগেই আমি বাসা থেকে বেরিয়ে যেতাম এবং রাতে ফিরতাম অনেক দেরিতে, যখন সবাই ঘুমিয়ে পড়ত। কিন্তু আমার এই প্রচেষ্টা খুব বেশিদিন টিকল না। আন্টি যেন আমার সব পরিকল্পনা আগে থেকেই বুঝতে পারতেন। আমি যেদিন খুব ভোরে বের হতাম, দেখতাম তিনি তার আগেই বারান্দায় দাঁড়িয়ে আছেন। আবার যেদিন রাতে ফিরতে দেরি হতো, দেখতাম তিনি আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছেন। তার এই সর্বব্যাপী উপস্থিতি আমার কাছে অস্বস্তিকর লাগতে শুরু করল। একদিন আমি অফিস থেকে ফিরে দেখি আমার ঘরের দরজাটা সামান্য খোলা। আমি নিশ্চিত ছিলাম যে আমি সকালে বের হওয়ার সময় দরজাটা ভালো করে লক করে গিয়েছিলাম। আমার মনটা ধক করে উঠল। আমি সাবধানে ঘরে ঢুকে দেখি সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু আমার টেবিলের উপর একটা বাটিতে গরম পায়েস রাখা, আর তার পাশে একটা ছোট চিরকুট, বাবা আজ তোমার জন্য পায়েস রান্না করলাম, খেয়ে নিও, এটা নিঃসন্দেহে আন্টির কাজ। কিন্তু আমার অনুমতি ছাড়া তিনি আমার ঘরে কেন ঢুকলেন? এই প্রশ্নটা আমাকে আরো বেশি উদ্বিগ্ন করে তুলল। তার স্নেহ এবং যত্ন আমার কাছে তখন ভালোবাসার আবরণ বলে মনে হচ্ছিল না, বরং এক ধরনের অধিকার স্থাপন বলে মনে হচ্ছিল। এরপর থেকে তার প্রশ্নগুলো আরো ব্যক্তিগত এবং গভীর হতে শুরু করল। তিনি একদিন কথায় কথায় আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, সত বলতে তুমি কি বোঝো? একজন মানুষের সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত বলে তুমি মনে করো? আমি তার এই দার্শনিক প্রশ্নের কোনো কূল কিনারা খুঁজে পেলাম না। আমি দায়সারা ভাবে উত্তর দিয়ে প্রসঙ্গটা পাল্টানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি যেন আমার উত্তরটা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন, আমার চোখের দিকে তাকিয়ে আমার ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টা করছিলেন। তার এই দৃষ্টি আমার অস্বস্তিকে আরো বাড়িয়ে দিচ্ছিল। এরই মাঝে একদিন সিঁড়িতে নামার সময় তার মেয়ে ময়ূরীর সাথে আমার সামান্য ধাক্কা লাগলো। মেয়েটি খুব সম্ভবত কলেজ থেকে ফিরছিল। সে লজ্জিত হয়ে দ্রুত সরে গেল। একবার শুধু চোখ তুলে তাকাল। তার চোখে আমি কোনো রহস্য দেখিনি, বরং এক ধরনের সরলতা আর সংকোচ দেখতে পেলাম। আন্টির মেয়ের সাথে এই প্রথম আমার সামান্য পরিচয় হলো, কিন্তু এই ঘটনাটা আমার মনের সন্দেহকে আরো জটিল করে তুলল। আমার মনে হতে লাগলো, আন্টি কি তার মেয়ের অজান্তেই আমার সাথে এমন আচরণ করছেন, নাকি এর পেছনে আরো গভীর কোনো পরিকল্পনা আছে? আন্টির আচরণে এক অদ্ভুত দ্বৈততা ছিল। কখনো তিনি অসম্ভব স্নেহময়ী এক মায়ের রূপ ধারণ করতেন, আবার পরক্ষণেই তার চাহনি আর কথায় এমন এক রহস্য ঘনীভূত হতো যা আমার কাছে অচেনা এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াত। তিনি মাঝে মাঝে আমার সাথে এমনভাবে কথা বলতেন যেন আমি তার বহুদিনের পরিচিত, আমার সব গোপন কথা তিনি জানেন। আমার মনে হতো আমি এই বাড়িতে ভাড়াটি হিসেবে নয়, বরং এক জটিল পরীক্ষার একজন পরীক্ষার্থী হিসেবে আছি,
যার প্রতিটি পদক্ষেপকেও একজন আড়াল থেকে পর্যবেক্ষণ করছে। আমি সিদ্ধান্ত নিলাম এভাবে আর চলতে দেওয়া যায় না। আমাকে সরাসরি আন্টির সাথে কথা বলতে হবে, অথবা এই বাসা ছেড়ে দিতে হবে। কিন্তু বাসা ছেড়ে দেওয়ার চিন্তাটাও আমার কাছে কঠিন মনে হলো, কারণ এই শহরের অন্য কোথাও এত সহজে ভালো থাকার জায়গা পাওয়া মুশকিল। আবার সরাসরি তাকে কিছু জিজ্ঞেস করার সাহসও আমার হচ্ছিল না। যদি আমার সন্দেহই সত্যি হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমি এক উভয় সংকটের মধ্যে পড়ে গেলাম। একদিন রাতে ঝড় বৃষ্টির সময় কারেন্ট চলে গেল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। আমি আমার ঘরে মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম। হঠাৎ দরজায় টোকার শব্দ। আমি ধরেই নিলাম এটা আন্টি। দরজা খুলতেই দেখি তিনি হাতে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন। বললেন, বাবা, উদ্বিগ্ন হয়েছ নাকি? ভাবলাম একা আছো, তাই আলোটা নিয়ে এলাম। তার এই আচরণে আমি আবারও বিভ্রান্ত হলাম। একজন মানুষ কিভাবে একই সাথে এতটা যত্নশীল এবং এতটা রহস্যময় হতে পারে? সেই রাতে তিনি আমার ঘরে এসে অনেকক্ষণ বসলেন না, হারিকেনটা দিয়েই চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে আমার দিকে এমনভাবে তাকালেন যেন তার চোখে হাজারটা না বলা কথা জমে আছে। তার সেই চাহনি আমার রাতের ঘুম কেড়ে নিল। আমার মনে হলো এই রহস্যের জাল ছিঁড়ে বের হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি যেন এক চোরাবালিতে আটকে গেছি, যতই ওঠার চেষ্টা করছি ততই ডুবে যাচ্ছি। আমি যখন ভাবছিলাম যে পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না, ঠিক তখনই ঘটল সেই ঘটনা যা আমার ভয় এবং সন্দেহকে আরো প্রকট করে তুলল। সেদিন ছিল শুক্রবার, আমার ছুটির দিন। সারাদিন ঘরেই ছিলাম, নিজের মত করে সময় কাটাচ্ছিলাম। রাত বাড়ার সাথে সাথে চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ অনুভব করলাম দরজায় কেউ বেশ জোরে ধাক্কা দিচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 10:30। আমার মনটা কেঁপে উঠল। আমি দরজা খুলতেই দেখি পদ্মাবতী আন্টি দাঁড়িয়ে আছেন। তার চুলগুলো এলোমেলো, চেহারায় কিছুটা উদ্বেগের ছাপ। তার চোখে মুখে এমন এক অভিব্যক্তি ছিল যা আমি বুঝতে পারছিলাম না। আমি ঘাবড়ে গিয়ে বললাম, আন্টি, এত রাতে? সবকিছু ঠিক আছে তো? মজুরির শরীর আবার খারাপ হয়নি তো? আমার প্রশ্নের উত্তরে তিনি কোনো কথা না বলে আমার ঘরে ঢুকে পড়লেন এবং ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। তার এই আচরণে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কোনোমতে ঢোক গিলে বললাম, আন্টি, কি হয়েছে? আপনি দরজা বন্ধ করলেন কেন? তিনি আমার কথার কোনো উত্তর না দিয়ে ঘরের চারপাশে নজর দিলেন, যেন কিছু গুরুত্বপূর্ণ খুঁজছেন। এই অদ্ভুত আচরণ আমার উদ্বেগ বাড়িয়ে দিল। আমার মাথায় তখন কেবল একটাই চিন্তা, আমি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছি। কিছুক্ষণ পর তিনি আমার দিকে ঘুরলেন। তার চোখে মুখে যে রহস্য আমি আগে দেখেছিলাম তা যেন আজ আরো তীব্র হয়ে গিয়েছিল। তিনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে একাকিত্ব এবং দায়িত্বশীলতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে। আমি বাকরুদ্ধ হয়ে তার কথা শুনলাম। আমার মনে হচ্ছিল দেয়ালগুলো যেন আমাকে ঘিরে ধরেছে। তিনি বলতে শুরু করলেন, বাবা, তুই তো জানো তোমার আঙ্কেল কতদিন ধরে বিদেশে। এই একাকিত্বের সময়টা কাটানোর জন্য কিছু দিক নির্দেশনা দরকার। এই কথাগুলো আমার কানে স্পষ্টভাবে পৌঁছে আমার সন্দেহগুলো আরো পরিষ্কার হয়ে উঠল। আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি বলবো বা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যে মানুষটিকে আমি মায়ের মতো সম্মান করতাম তার কথাগুলো শুনে আমি অবাক হয়েছি। আমার কাছে মনে হলো তিনি আমাকে শুধু সাহায্য এবং দিক নির্দেশনা দিতে চাইছেন, কোনো ব্যক্তিগত সীমালঙ্ঘন নয়। তিনি আরো বললেন, আমি এমন একজন বিশ্বস্ত মানুষ খুঁজছি যার সঙ্গে আমি এই একাকিত্বের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারি। এই কথাগুলো বলার সময় তিনি আমাকে সহযোগিতা এবং পরামর্শের জন্য কাছে ডাকলেন। আমি আর সহ্য করতে পারলাম না অস্বস্তিতে এবং বললাম, আন্টি, ধন্যবাদ। আপনার কথা বোঝা গেছে।
আমি চেষ্টা করব সবকিছু ঠিকভাবে মেনে চলতে। আমার কথায় তিনি হাসলেন এবং তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়ার পর আমি দরজায় তালা লাগিয়ে বিছানার উপর বসে পড়লাম। আমার মন শান্ত হয়ে গেল, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমাকে সতর্ক করে দিল যে আমি আমার সীমারেখা ঠিক রাখতে পারি। সেই অস্বস্তিকর রাতের পর আমার কাছে প্রতিটি মুহূর্ত এক বছরের মতো মনে হচ্ছিল। আমি সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমার চোখের সামনে কেবল আন্টির সেই রহস্যময় মুখ আর তার বলা কথাগুলো ভাসছিল। আমার মন হতাশা আর অস্বস্তিতে ভরে গিয়েছিল। ভোরের আলো ফুটতেই আমি আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমার একটাই লক্ষ্য ছিল, যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যাওয়া। আমি কাউকে কিছু না বলে নিঃশব্দে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। আমি যখন আমার ব্যাগপত্র নিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত, তখন দরজার নিচ দিয়ে একটা ভাঁজ করা কাগজ কেউ একজন ভেতরে ঠেলে দিল। আমি কিছুটা অবাক হলাম, উদ্বিগ্ন হাতে কাগজটা তুলে খুললাম। সেটা ছিল আন্টির হাতের লেখা চিঠি। তাতে লেখা ছিল, বাবা অরিন্দম, আমি জানি তুমি খুব উদ্বিগ্ন হয়ে আমাকে ভুল বুঝেছ। দয়া করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। আমাকে শুধু একটা দিন সময় দাও। আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। তুমি যদি চাও কালকেই এই বাড়ি ছেড়ে দিতে পারো। আমি তোমাকে আটকাবো না। শুধু আজকের দিনটা থেকে যাও। ইতি, তোমার আন্টি। চিঠিটা পড়ে আমি আরো বেশি বিভ্রান্ত হয়ে গেলাম। একদিকে আমার মন বলছিল এটা আমাকে আটকানোর নতুন কোনো কৌশল, অন্যদিকে চিঠির ভাষা আকুতি দেখে আমার মনে ক্ষীণ একটা প্রশ্ন জাগল, আমি কি সত্যিই কিছু ভুল বুঝছি? তার রাতের আচরণ আর এই চিঠির ভাষার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে শেষবারের মতো একটা সুযোগ দেব। শুধু আজকের দিনটা আমি অপেক্ষা করব, দেখ তিনি কি বলতে চান। সারাদিনটা আমি আমার ঘরেই দরজা বন্ধ করে কাটিয়ে দিলাম। আমার ভেতরটা এক অজানা উদ্বেগে কুঁকতেছিল। বিকেলের দিকে ময়ূরী এসে আমার দরজায় নক করল। আমি দরজা খুলতেই সে বলল, মা আপনাকে একবার নিচে যেতে বলেছে। তার গলার স্বরটা ছিল খুব স্বাভাবিক। তার চোখে মুখে আমি কোনো অস্বাভাবিকতা দেখিনি। আমি দোটানায় পড়ে গেলাম। নিচে যাব কি যাব না ভাবতে লাগলাম। শেষ পর্যন্ত আমি নিচে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। যা হওয়ার হবে, আজকেই তার শেষ দেখে ছাড়ব।